জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আল জাজিরার বিশ্লেষণ, কেন স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুরের বাড়িতে আগুন দিল জনতা। এদিকে গাজীপুরের ডিসি অফিসের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীকে গুলি, সর্বত্র চলছে উত্তেজনা। এরপরে জানাবো, ধৈর্যের বাঁধ ভাঙলে দেশে আরেকটি বিপ্লব হবে, হুঁশিয়ারি সার্জিসের। জানিয়ে দিব চারিদিকে নৈরাজ্যকর পরিস্থিতি, দেশে শান্তি ও শৃঙ্খলা ফেরাতে অপারেশন ডেভিল হান্ট শুরু সেনাবাহিনীর। সবশেষ জানাবো, মঙ্গলবার থেকে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আল জাজিরার বিশ্লেষণ, কেন স্বাধীনতার স্থপতি শেখ মুজিবের বাড়িতে আগুন দিল জনতা। ব্যাপক গণ অভ্যুত্থানের ফলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের 6 মাস পূর্ণ হয়েছে। এরপর গত বুধবার রাতে হাসিনার প্রয়াত পিতা এবং দেশের স্বাধীনতার নায়ক শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন দিয়েছে একদল জনতা। শেখ মুজিবের 32 নম্বর বাড়ির পাশাপাশি বিক্ষোভকারীরা হাসিনার দল আওয়ামী লীগের পলাতক নেতাদের বাড়িতেও আগুন দিয়েছে। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা বুধবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়াতে একটি উত্তপ্ত ভাষণ দেওয়ার পরই 32 নম্বর বাড়ির সামনে জড়ো হয় জনতা। বক্তৃতায় হাসিনা তার সমর্থকদের নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভের আহ্বান জানান। জুলাই আগস্টে হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের সময় ধানমন্ডির 32 নম্বর বাড়িটিতেও হামলা চালানো হয়। এর মাধ্যমে 15 বছরের শাসনের অবসান ঘটানো হয়। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনের মাধ্যমেই দেশে বিক্ষোভ শুরু হয়। সে সময় ছাত্রদের দমন করতে দেশব্যাপী সহিংসতার পথ বেছে নেওয়া হয়েছিল, যার ফলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় এবং তাতে অন্তত 834 জন নিহত এবং 20,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। শেখ মুজিবুর রহমান কে ছিলেন? ধানমন্ডি 32 নম্বর বাড়িটি কিসের প্রতীক? শেখ হাসিনার প্রয়াত পিতা শেখ মুজিবুর রহমান, যিনি বঙ্গবন্ধু এবং মুজিব নামেই অধিক পরিচিত, পাকিস্তানের বিরুদ্ধে জাতির মুক্তি সংগ্রামে তার নেতৃত্বের ফলেই 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীন দেশের প্রথম প্রেসিডেন্ট এবং পরবর্তীকালে প্রধানমন্ত্রী হন শেখ মুজিব। পরে 1975 সালের 24 জানুয়ারি তিনি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল নামের একদলীয় বিতর্কিত শাসন ব্যবস্থা চালু করেন, যার ফলে অন্যান্য সকল রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করা হয়। ওই রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে গণমাধ্যমের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। এছাড়া সকল রাজনৈতিক দলসমূহ নিষিদ্ধ করার ফলে একদলীয় শাসন জোরদার করা হয়। দেশের সামরিক বাহিনী, পুলিশ, বিচারক এবং বেসামরিক কর্মচারীদের এক দলের অধীনে সদস্য হতে বাধ্য করেন মুজিব। 1975 সালের 15 আগস্ট হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা ব্যতীত শেখ মুজিব এবং তার পরিবারের সকল সদস্যকে ঢাকার ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে এক সামরিক অভ্যুত্থানের সময় হত্যা করা হয়। সেই সময় হাসিনা এবং তার বোন রেহানা জার্মানিতে ছিলেন। তারা ভারতে আশ্রয় নেন এবং 1981 সালের মে মাসে হাসিনার বাংলাদেশে ফিরে আসার আগ পর্যন্ত সেখানেই অবস্থান করেন। ফিরে আসার পর হাসিনা 1981 সালের 10 জুন দেশের স্বাধীনতার স্মারক হিসেবে 32 নম্বরের বাড়িটিকে জাদুঘরে রূপান্তরিত করার ঘোষণা দেন, যা 1994 সালের 14 আগস্ট উদ্বোধন করা হয়। 32 নম্বরের সাম্প্রতিক হামলার কারণ কি? শেখ মুজিবের বাড়ি এবং অন্যান্য আওয়ামী লীগ সদস্যদের সম্পত্তিকে বছরের পর বছর ধরে দেশে কর্তৃত্ববাদী শাসন, দুর্নীতি এবং বিরোধী কণ্ঠ দমনের আইকন হিসেবে দেখে বিক্ষোভকারীরা। গত বছর হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি ভেঙে ফেলার জন্য সোশ্যাল মিডিয়াতে প্রচারণা জোরদার করা হয়। গত মঙ্গলবার বিবিসি বাংলায় প্রকাশিত এক খবরে বলা হয়েছে যে বুধবার রাতে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে ভাষণ দেবেন শেখ হাসিনা। ভারতে থেকে হাসিনার এভাবে প্রচারণা চালানোয় গত বছর ভারতকে হুঁশিয়ারি করেন অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা। দিল্লির বিরুদ্ধে অভিযোগ করে তারা বলেছিলেন, ভারত থেকে হাসিনাকে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6:30 ছাত্র সংগঠনের নেতা হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লেখেন, আজ রাতেই ফ্যাসিবাদের আস্তানা থেকে মুক্ত হবে বাংলাদেশ। প্রতিক্রিয়ায় ধানমন্ডি 32 এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশ। বুধবার সন্ধ্যার দিকে ধানমন্ডির 32 নম্বর মোড়ে পুলিশের ব্যারিকেডের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনীর একটি দল
পুলিশের সঙ্গে কিছুক্ষণের জন্য যোগ দেয়, তবে বিক্ষোভকারীদের সঙ্গে বিক্ষিপ্ত বাক বিতণ্ডার পর তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হয়। এরপর আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ এবং এক্সে নিজের লাইভ বক্তৃতায় অন্তর্বর্তী সরকারকে বেআইনিভাবে ক্ষমতা দখলের অভিযোগ করেন হাসিনা। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। এতে ক্ষোভে ফেটে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্র নেতারা। তারা লাঠি, হাতুড়ি এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে ৩২ নম্বর বাড়িটিতে ভাঙচুর চালান এবং আগুন ধরিয়ে দেন। এর পাশাপাশি অন্য কেউ ভবনটির মাটির সঙ্গে মিশিয়ে দিতে ক্রেন এবং বুলডোজার নিয়ে আসেন। এরপর বুলডোজার দিয়ে যখন বাড়িটি ভাঙা শুরু হয় তখন উল্লাসে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। তারা স্লোগান দিতে থাকেন, ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আবু সাইদের বাংলায় হিন্দুত্ববাদের ঠাঁই নাই। আবু সাইদ ছিলেন হাসিনা বিরোধী শক্তি, যাকে গত জুলাই অভ্যুত্থানে গুলি করে হত্যা করে পুলিশ। আর হিন্দুত্ববাদ হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সংখ্যাগরিষ্ঠ মতাদর্শ। ঘটনার বিবরণে জানা যায়, একসময় বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ, যা এখন ব্যাপক প্রতিকূলতার মুখোমুখি। বিশ্লেষকরা বলছেন, শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙার ঘটনাটি জনগণের একটি অংশের ঐতিহ্যের প্রতি তীব্র প্রত্যাখ্যানের ইঙ্গিত দেয়। বিশেষ করে গত বছরের গণবিক্ষোভে নেতৃত্বদানকারী ছাত্র এবং তরুণদের মধ্যে এই প্রবণতা অনেক বেশি। এ নিয়ে জোবান ম্যাগাজিনের বিশ্লেষক এবং সম্পাদক রেজাউল করিম রনি আল জাজিরাকে বলেন, ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আংশিক ভাঙচুর সত্ত্বেও এটি বেশিরভাগ ক্ষেত্রেই অক্ষত ছিল। এখন শেখ হাসিনা বিপ্লবকে অস্বীকার করেছেন এবং গণহত্যার জন্য কোনো অনুশোচনা না দেখিয়ে তার সমর্থকদের উস্কে দিচ্ছেন। ফলে জনগণ যা অবশিষ্ট ছিল তা শেষ করতে প্রতিক্রিয়া জানিয়েছে। তিনি আরো বলেন, আমাদের অনেকের এই পদক্ষেপের সমালোচনা করছেন, কিন্তু তাদের বোঝা উচিত যে বাংলাদেশে ফ্যাসিবাদ শেখ মুজিবুর রহমানের সময় থেকেই শুরু হয়েছিল এবং হাসিনার অধীনে তা আরো চরম আকার ধারণ করেছিল। আওয়ামী লীগের পেশি ভিত্তিক রাজনীতি আর টিকে থাকবে না, এটি জুলাইয়ের আন্দোলনেই প্রমাণিত হয়েছে। রনি বলেন, তিনি আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না। আওয়ামী লীগের এই কলঙ্কিত উত্তরাধিকার পর নেতৃত্ব পরিবর্তন করেও দলটি রাজনীতিতে পুনরায় প্রাসঙ্গিক হতে পারবে না বলেই তার ধারণা। উত্তেজনা সর্বত্র। গাজীপুরের ডিসি অফিসের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীকে গুলি। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ যুবকের নাম মোবাশ্বির হোসাইন। তিনি গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী। শনিবার ৮ই ফেব্রুয়ারি সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই মোবাশ্বির হোসাইন গণমাধ্যম কর্মীদের জানান, গাজীপুরে আজ তাদের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির সমাপ্তির পর তারা আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তার ডান হাতে গুলি লেগেছে। তিনি জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুরের পুলিশ সুপারকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। পুলিশ এলে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন। গাজীপুর মহানগর সদর থানার ডিউটি অফিসার এএসআই সামিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন মোটরসাইকেল আরোহী এসে গুলি করে পালিয়ে যায়। আহত শিক্ষার্থীকে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে ৭ই ফেব্রুয়ারি গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা ঘটনাস্থলে গেলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপরে হামলা চালায়। হামলায় ১৫ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এই হামলার প্রতিবাদে রাতেই গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে আজ দুপুরে শহরের রাজবাড়ী সড়কে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশে গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ আরিফুল ইসলামকে বরখাস্তের ঘোষণা দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপরে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া এই হামলার ঘটনায় ক্ষমা চান মহানগর পুলিশ কমিশনার। ধৈর্যের বাঁধ ভাঙলে দেশে আরেকটি বিপ্লব হবে, সার্জিসের হুঁশিয়ারি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে দেশে আরেকটি বিপ্লব দেখতে হবে। গাজীপুরের ধীরাশ্রম এলাকায় পরিকল্পিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের উপরে হামলায় জড়িত
আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে কারাগারে না পাঠানো পর্যন্ত রাজপথে অবস্থান ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার বিকেলে জেলা শহরের রাজবাড়ী রুটের ডিসি অফিসের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, খুনি হাসিনার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো গাজীপুরেই ঘুরে বেড়াচ্ছে। এই সন্ত্রাসীরা এখনো সোশ্যাল মিডিয়ায় আমাদের যোদ্ধাদের হুমকি দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, ইন্টেলিজেন্স যদি আজকে রাতের মধ্যেই হামলায় জড়িত খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে না পারে তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়াতে হবে। এদিকে গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান সমাবেশে উপস্থিত হয়ে তিনি তাৎক্ষণিক জানান, ছাত্র জনতার উপরে হামলায় এখন পর্যন্ত 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জড়িত অন্যদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে সমাবেশ শেষ করে অবরোধ প্রত্যাহার করা হয়। দেশ জুড়ে চরম অস্থিরতা, সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু। গাজীপুরে গতকাল শুক্রবার রাতে ছাত্র জনতার উপরে সন্ত্রাসী আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শনিবার থেকেই দেশে বিশেষ অভিযান পরিচালনা শুরু হয়েছে যৌথ বাহিনীর। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুরে ছাত্র জনতার উপরে সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সবাই সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে আগামীকাল রবিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। মঙ্গলবার থেকে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। বিভিন্ন জনদাবিতে মঙ্গলবার 11 ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে সারা দেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে সভা সমাবেশ অনুষ্ঠিত হবে। শনিবার 8 ফেব্রুয়ারি বিকেলে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।